NBP, Unani and Ayurveda Research Center, one of the leading Unani and Ayurveda Research Center now in West Bengal. বিগত 20 বছর ধরে বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তার মণ্ডলী দ্বারা আপনাদের মুখে হাসি ফুটিয়ে আসছে এনবিপি, ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে রয়েছে শুধুমাত্র আপনার আভ্যন্তরীণ যে কোনো শারীরিক সমস্যার সমাধান, তা কিন্তু একদমই নয়। আপনার বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যারই কিন্তু সমাধান রয়েছে আয়ুর্বেদ চিকিৎসার কাছে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে বহু ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কিভাবে আয়ুর্বেদ পদ্ধতিকে সঙ্গে করে কিংবা আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসার মাধ্যমে নিজেদেরকে একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবো। আর আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে থেকে যেটা সব থেকে বেশি আমরা অনুভব করছি সেটা হচ্ছে যে কোনো ব্যথা। আপনার শরীরে যে কোনো স্থানে যে কোনো জায়গায় ব্যথা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই প্রত্যেকদিন অনুভব করছি। এই যে এই শারীরিক সমস্যাটা আমরা বহন করে নিয়ে চলেছি, কেন করছি কিংবা কেন এত আমাদের ব্যথার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কখন আমরা হচ্ছে স্পাইনাল কর্ডে ব্যথা হচ্ছে, কখন আমাদের মাথা যন্ত্রণা করছে, সাইনাসের মতন জনিত সমস্যা দেখা দিচ্ছে, কখনো চলতে গিয়ে আমাদের হাঁটুতে সমস্যা দেখা দিচ্ছে। তো এই ধরনের শারীরিক সমস্যাগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। আর এই যে এত সুন্দর কথাগুলো যিনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরী। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব স্যারকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই বলতে পারছি না যে আমরা একটু আজকে সুস্থ রয়েছি। প্রত্যেকটা মানুষই এখন এমন সিজনের মধ্যে দিয়ে কখন ঠান্ডা লাগছে কখন গরম লাগছে বুঝতে পারছি না, এবং এই না বোঝার মধ্যে দিয়েও কিন্তু আমাদের ব্যথাজনিত একটা সমস্যা লেগেই রয়েছে। তো এই ব্যাপারটা যে শুধুমাত্র কি ওয়েদার চেঞ্জিং এর জন্যই হচ্ছে নাকি অন্য কোনো কারণ, যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, ব্যথা তো বিভিন্ন কারণে হয়। প্রথম কথা যে ওয়েদার চেঞ্জ হলেও একটা হয়, যেটা বিশেষ করে শীতকালে, কারণ শীতের সময় কি হয়, শরীরের মধ্যে বাতের যে মাত্রাটা সেটা বেড়ে যায়। এবার বাত দোষ যদি শরীরের মধ্যে বেড়ে যায় তাহলে কিন্তু ব্যথার সমস্যাও বাড়ে। ঠিক আছে, এবার বাত মানে কি? বাত বলতে হচ্ছে বায়ু। এই বায়ুর প্রকোপ যদি শরীরে বাড়ে, সেটা কি বলবো, প্রাকৃতিক সিচুয়েশন থেকে হয়, মানে যখন আমাদের সিজন চেঞ্জ হয় সেটা থেকে হয়। তাছাড়া বিভিন্ন রকম খাদ্য খাবার যে আমরা খাই তার মধ্যে যদি শরীরের মধ্যে বায়ুর দোষটা বেড়ে যায় সেই খাদ্য খাবার থেকে, তাহলেও কিন্তু ব্যথার প্রকোপ বাড়ে। তো এটা হচ্ছে বেসিক। এবার সেটা কি হয়, আমাদের যে জয়েন্ট পেন আমরা বলি, সেই জয়েন্ট পেনের মধ্যে মেইনলি দেখা যাচ্ছে যে আজকাল শুধু বেশি বয়স্কদের না, ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে এই ব্যথার সমস্যা বাড়ছে। সেটার কারণ হচ্ছে লাইফস্টাইল, শুধু খাদ্য খাবার নয়, তার পাশাপাশি যে আরেকটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে সঠিক কাজকর্মর ধরন। মানে আমরা যে আজকাল কাজকর্ম করছি তার মধ্যে বেশিরভাগ সময় কি দেখা যায় যে আপনার মানে বসে কাজ করাটা বেশি, যেটাকে সিডেন্টারি লাইফস্টাইল বলে, যেখানে কাজকর্মের মধ্যে কোনো মুভমেন্ট নেই। একভাবে ধরুন 10 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা কেউ একই চেয়ারে বসে বসে কাজ করছে, উঠতে পারছে না সারাদিনে, এবং তারপর বাড়ি যাচ্ছে, বাড়িতে যাওয়ার সময়ও হয়তো গাড়ি করে বা টু হুইলারে করে যাচ্ছে, বা যেভাবেই হোক যাচ্ছে, যাওয়ার পর বাড়িতে খাদ্য খাবার খাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। এই যে লাইফস্টাইলটা খুব বাজে লাইফস্টাইল। এর জন্য কিন্তু দেখা যাচ্ছে আজকাল ইয়ং জেনারেশনের ক্ষেত্রেও বিভিন্ন কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা এবং হাঁটুতে ব্যথাও কিন্তু দেখা যাচ্ছে। স্যার, আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। সর্বাণী ঘোষ। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার মাথার পেছনে খুব ব্যথা করে, ভমিটিং টেন্ডেন্সি হয় আর মাথা ভার ভার লাগে। এটা কতদিন ধরে হচ্ছে আপনার এই সমস্যাটা? 3 মাস ধরে হচ্ছে। 3 মাস। আচ্ছা, মাথার ঠিক পেছন দিকে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কোনো সময় আপনার কি কোনো আঘাতজনিত ঘটনা ঘটেছিল? হ্যাঁ, 4-5 বছর বয়সে একবার রেলগেটে ব্যথা লেগেছিল। আচ্ছা, পেছন দিকে, তাই তো? হ্যাঁ।
আচ্ছা দেখুন, এটাকে অবহেলা করবেন না। কি হয়ে আছে না হয়ে আছে সেগুলো বুঝতে গেলে কিন্তু আপনার একবার আমাদের কাছে আসতে হবে। এর জন্য আপনার 2-3 মাসের মধ্যে কোনো কি এটার কোনো টেস্ট করিয়েছেন, সিটি স্ক্যান বা কিছু এই ধরনের? না স্যার। আচ্ছা, আপনি একটা কাজ করুন, ফেলে রাখবেন না। ব্যথা খুব সাধারণ কারণে হতে পারে, আবার বড় কারণে হতে পারে। আপনার বমি ব্যাপারটা যেটা রয়েছে সেটার জন্যই আমি বলবো, একবার কোনো সময় অজ্ঞান হয়ে যাননি তো, ফেন্ট হয়ে যাননি তো? না স্যার। আচ্ছা ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, সবকিছুর চিকিৎসা আছে। একটাই কথা বলবো, আপনি একবার আমাদের কাছে আসুন, এসে দেখি। অনেকদিন হয়, সবসময় থাকে না। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, একবার এসে আমাদেরকে দেখিয়ে নিন, দেখালে আমরা ডাক্তারবাবুরা বুঝে যাব যে কি কারণে হচ্ছে। কোনো টেস্ট করতে হলে টেস্ট আমরা করিয়ে নেবো আপনার, করিয়ে এবং তার ট্রিটমেন্ট করলে দেখবেন আস্তে আস্তে প্রবলেমটা ঠিক হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই এই হেল্পলাইন নাম্বারটা কিন্তু আপনাদের লাইফে একদম অব্যর্থ ওষুধের মতোই কাজ করবে। কোন ডাক্তারবাবুকে আপনারা কখন পাচ্ছেন, কোন চেম্বারটা আপনাদের নিকটবর্তী হচ্ছে, তাছাড়া যাবতীয় অন্যান্য কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কিন্তু নির্দ্বিধায় এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। স্যার, আমরা এই ফোনটা সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো যে মাথা ব্যথার প্রবণতা, অনেকেই বলছেন যে এই যে এত সিজন চেঞ্জ হচ্ছে তো হঠাৎ করে ঠান্ডা কিংবা পরের দিন আবার এত রোদ উঠছে, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইনাস জনিত সমস্যারও কিন্তু প্রবলেমের মধ্যে রয়েছেন এখনকার ইয়াং জেনারেশন যারা, তো সেই সমস্যার সূত্র ধরে কি বলবেন একটু? দেখুন, আজকালকার দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে, ইয়াং জেনারেশনের বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে তাদের কিন্তু ইমিউনিটিটা লো হলে কি হয়, যে কোনো প্রবলেম বেড়ে যায়। এবং এই যে কি বলবো, ঠান্ডা লেগে যাওয়ার ধাতটা তাদের মধ্যে বেশি। তো যাদের ঠান্ডা লেগে যায় তাদের মধ্যে অনেকেরই দেখা যায় যে কি হয়, যে এই আমাদের যে সাইনাস পয়েন্টস গুলো আছে ঠিক চোখের ওপরে, ঠিক চোখের নিচে, এই জায়গাগুলোতে তাদের কি হয়, কাফ জমতে থাকে, মিউকাস বেশি জমতে থাকে। এইখানে মিউকাস গুলো যখনই বেশি জমে এবং দেখা যায় তখন কি হয়, ব্যথা সৃষ্টি হয়। এবার যদি তারা আবার বেশি রোদে যায় তখন কি হয়, ওটা আরো কিন্তু দেখা যায় যে ব্যথাটা বেড়ে যাচ্ছে। তো এই সিজনে যে রোদ হট করে খুব বেড়ে গেছে, কিছুদিন আগে ঠান্ডা ছিল বা মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এরকম যে ফ্লাকচুয়েটিং ওয়েদার, এই টাইমেও কিন্তু মানুষের ঠান্ডা লেগে যাচ্ছে এবং এই প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। এর কিওরের জন্য কিন্তু কমপ্লিট ভাবে সেরে যাওয়ার জন্য কিন্তু আমাদের আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, যেখানে ধরুন মেডিসিন আছে, তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি, দুটোর কম্বিনেশনে যখন একটা ট্রিটমেন্ট হচ্ছে, দেখা যায় যে সেই যে প্রবলেমটা এটা পার্মানেন্টলি একটা সলিউশন হয়ে যাবে। তো যদি আপনারা এরকম আপনাদের বাড়িতে কেউ এরকম ভুগছে, যাদের এই সাইনাসের প্রবলেম আছে, বড়দের ক্ষেত্রেও হয়, তো তাদেরকে বলবো অবশ্যই একবার আমাদের এখানে আসুন, ট্রিটমেন্ট করান। সঠিক ট্রিটমেন্টে কিন্তু আপনার এটা পার্মানেন্ট সলিউশন হবে এবং আপনার ব্যথার বড়ি খেয়ে ব্যথা কমাতে হবে না, ব্যথা হলে কষ্ট করতে হবে না, শরীর খারাপ হতে হবে না, সব ঠিক থাকবে এবং ট্রিটমেন্টটা করে এই রোগটাকে সারিয়ে নিতে পারবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি একটু স্যারের সঙ্গে একটু কথা বলতে চাই। একদম বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার একটু মেয়ের সম্বন্ধে, আমি ওখানকারই পেশেন্ট, শর্মার। আমি এখন অনেক ভালো আছি। আমার বাহ। মেয়ের একটু সমস্যা এসেছে, তাই জন্য হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। আপনার মেয়ের? ব্যাপারটা একটু, ওর প্রেগনেন্সি ধরা পড়েছে। হ্যাঁ, সোনোগ্রাফি করেছে, কিন্তু ওকে অনেকদিন 4 মাস আগে থেকে ফলিক অ্যাসিড জাতীয় ওষুধ খাইয়েছে। সেই ইয়েতে সোনোগ্রাফি করাতে ইনভিজিবল দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে দুটো টেস্ট করতে দিয়েছে ব্লাডে। সেটা এখন এই 2 মাসের মধ্যে কি পরিষ্কার আসে নাকি অনেক সময় আসে না, একটু দেখাচ্ছে একটা ইরোজেনের মতন, কিন্তু ইনভিজিবল দেখছে। এটাই আমি জানার। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি তো আমাদের পুরনো পেশেন্ট, আমাদের যে আপনার প্রেসক্রিপশনে দেখবেন যেই নাম্বারটা একটা আন্ডারলাইন করা আছে, ঠিক আছে, হ্যাঁ। ওই নাম্বারটায় আপনি একটা ফোন করবেন। ফোন করে আপনার মেয়ের যে রিপোর্টটা আমরা চেক করব কি আছে, এবং তারপরে আপনাকে আমরা জানিয়ে দেব কি রিপোর্টটা কেমন আছে, কি আছে, সব ব্যাপারটা। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। তো ডাক্তার, গাইনি ডাক্তার থেকে, সেটা গাইনি ডাক্তার তো বলেছে পজিটিভ, কিন্তু আবার ব্লাড দুটো টেস্ট করতে, সেই টেস্ট রিপোর্ট গুলিও ভালো এসছে। এখন এটা কি ভয়ের কিছু আছে? না, তার জন্যই বলছি রিপোর্টটা আনুন। দেখুন, রিপোর্টটা না দেখে আপনাকে একটা ফাইনালি আমি কিছু বলবো না, ঠিক আছে? আপনি রিপোর্টটা পাঠিয়ে দিন, রিপোর্টটা পাঠালে আমরা দেখে নেবো। আর ইনভিজিবল মানে বুঝতে পারলাম না। আমি তার জন্যই বলছি, রিপোর্ট এক একজন এক এক ভাবে লেখে, ঠিক আছে? কি লেখা আছে ওই রিপোর্টটা আমার দেখতে হবে।
রিপোর্টটা আপনি পাঠিয়ে দিন, পাঠিয়ে দিয়ে একটা ফোন করে দিন ওই নাম্বারেই, ঠিক আছে? লাস্টে 03 যে নাম্বারটা আছে আপনার প্রেসক্রিপশনে থাকবে। আর যদি প্রেসক্রিপশন যদি না খুঁজে পান, আমি তাও বলে দিচ্ছি, আমাদের যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে বলুন যে আমি জানি তো। হ্যাঁ, আপনি ওখান থেকে তাহলে একটা রিপোর্টটা পাঠিয়ে দিন, দেখে আপনাকে কনফার্ম করে দেবো কি ডাক্তার কি বলেছে, সেটা সঠিক বলেছে কিনা, বা রিপোর্ট অ্যাকচুয়ালি কি আছে, কি বোঝাতে চাইছে, আপনার সাথে ডিসকাস করে নেবো আমরা, ঠিক আছে? ওর বয়স তো 33। হ্যাঁ, দেখুন সেটা বড় কথা না, 33তেও প্রেগন্যান্সি আসে, আবার বেশি বয়সেও আসে, আবার কম বয়সেও আসে, আবার যার প্রবলেম থাকে তার কম বয়সেও আসে না, এটা তো আপনি জানেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো সেই ব্যাপারে কোনো ইস্যু না, দেখতে হবে ওই যে ফিটাসটা সেটা নর্মাল আছে কিনা, যে জিনিসটা তৈরি হয়েছে ওটা নর্মাল আছে কিনা। কত মাস এখন? 2 মাস জাস্ট হ্যাঁ, ঠিক আছে। এখন খুব বেশি ভালো সব সময় আসবে না, বা ওটা তার জন্যই বলছি রিপোর্টটা কিছু আমরা বুঝবো, কিছু ইন্ডিকেশন থাকে, তার জন্যই বলছি রিপোর্টটা না পাঠালে আপনাকে চট করে আমি বলতে পারবো না ওভার টেলিফোনে ব্যাপারটা। আচ্ছা ডাক্তারবাবু, ও প্রাইভেট গাড়ি যাতায়াত করে ভাই, তার কোনো অসুবিধা নেই তো অফিসে? কিসে? প্রাইভেট নিজের গাড়িতেই যাতায়াত করে। না দেখুন, জার্নি করাটা কোনো প্রবলেম না, যদি কোনো কমপ্লিকেশন না থাকে, যদি ডাক্তারবাবু বলে না থাকে যে আপনার বেড রিডেন থাকতে হবে, বিছানায় রেস্ট নিতে হবে, তাহলে ট্রাভেল করতে যদি পারমিশন দিয়ে থাকে ওনার গাইনোকোলজিস্ট, তাহলে ট্রাভেল করতে কোনো অসুবিধা নেই। একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ঝাঁকুনিটা যাতে না লাগে। মানে ধরুন হয় না অনেক সময় যেটা রিক্সায় চড়লে হয়, শক অ্যাবজর্বার থাকে না, তার জন্য লাফিয়ে ওঠেছে, লাফিয়ে উঠে আবার বসে পড়ে, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হয়, ঠিক আছে? নিজের গাড়িতে প্রাইভেট কারে যখন ট্রাভেল করছে সেখানে ড্রাইভার যাতে সতর্ক থাকে, যাতে কোনো বাম্পার এলো বা ধরুন কোনো ইয়ে এলো, গর্ত এলো, সেখানে যাতে খুব বেশি জোরে ঝাঁকুনি না লাগে, কারণ প্রথম 3 মাস একটু সেফ, যখন সেটা কি বলবো মায়ের নারীর সাথে যোগ হয়ে যায় তখন আর প্রবলেম হয় না, ঠিক আছে? তার আগে অবধি একটু সতর্ক সবারই থাকতে হয়, সে নর্মাল হোক বা কমপ্লিকেশন থাকুক, তার জন্য আমি কেন রিস্ক নেব, ঠিক আছে? এগুলো করবেন, একটু মেনটেন করতে বলুন, আর ঘাবড়ানোর কিছু নেই। যেটা ফলিক অ্যাসিড দিয়েছে ওটা খেতে দিয়েছে, ওটা তো খাবেই, ঠিক আছে? ওটা কোনো প্রবলেম না, ওগুলো ডাক্তারবাবুরা বুঝেই দেয়, ওই নিয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ওই টেস্টের রিপোর্ট দুটো পাঠিয়ে দিন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এগুলো সব পাঠিয়ে দিয়ে। আপনার কাছে প্রেসক্রিপশন আছে? হ্যাঁ, ওই বি শর্মার প্রেসক্রিপশনে 03 বলে একটা নাম্বার আছে, দেখবেন লাইন দেওয়া আছে, লাইন করা আছে, ঠিক আছে? আন্ডারলাইন করো, ওটায় পাঠিয়ে একটু কল করে বলে দেবেন যে লাইভে কথা হয়েছিল, ঠিক আছে? ডাক্তারবাবুকে একটু দেখাবো যে রিপোর্টটা ঠিক আছে কিনা, ওর তো আমি কথা বলবো, বাস। না না, চিন্তা করতে হবে না কিছু, ঠিক আছে? ঠাকুরকে ডাকুন, ভালোই হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু এই হেল্পলাইন নাম্বারটাই আপনাদের জীবনের একদম অব্যর্থ ওষুধের মতন কাজ করবে। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম আর কি ব্যথাজনিত সমস্যা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা হয়তো 10 থেকে 12 ঘন্টা জবের মধ্যে রয়েছেন, কিংবা ধরুন যারা বাড়িতে গৃহিণীরাও রয়েছেন, যে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না বান্না করতে হচ্ছে, কাজকর্ম করতে হচ্ছে, মানে দিন শেষে অনেকেই কিন্তু একটা ব্যাক পেন কিংবা ঘাড়জনিত সমস্যায় অনেকেই ভুগছেন। অনেকেই বলছেন যে এতক্ষণ কাজ করার পর অনেকেই হয়তো ঘাড়টাকে সোজা করতে পারছেন না, কিংবা অনেকেই ফিল করছেন তাদের ঘাড়টা স্টিফ হয়ে গিয়েছে। তো এই ধরনের সমস্যা থেকে কি সমাধান রয়েছে? দেখুন, প্রথম কথা বলবো, ব্যথা হয়ে গেছে, ব্যথার ওষুধ খেয়ে নিলাম, এটা কোনো সমাধান না, কারণ রোগটা আপনি তাহলে কি করছেন, পুষে রাখছেন। এই রোগগুলো কিন্তু আমরা বলি যে লাইফস্টাইল ডিসঅর্ডার বা লাইফস্টাইল ডিজিজ। কেন? যে আমার যে ডেইলি লাইফস্টাইল অ্যাক্টিভিটিস, ডেইলি যে রুটিনে আমি লাইফটা যেভাবে কাটাচ্ছি, তার থেকে কিন্তু প্রবলেমগুলো শুরু হয়, তারপরে আস্তে 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 বাড়তে থাকে। প্রথম কথা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বলবো, আজকালকার দিনে বেশিরভাগ মহিলারই দেখা যায় যে ওভারওয়েট হয়ে আছে। ওভারওয়েট হওয়া মানে হচ্ছে তার কিন্তু কোমরের ওপরে খুব বেশি চাপ পড়ছে, হাঁটুর ওপরে খুব বেশি চাপ পড়ছে, অ্যাঙ্কেলের ওপরে খুব বেশি চাপ পড়ছে। মানেটা কিরকম হলো? ওভারওয়েট কি হয়, আমাদের শরীরের হাইট অনুযায়ী একটা গঠন থাকে, সেই গঠনটা হচ্ছে স্বাভাবিক, প্রাকৃতিকভাবে সেটাই ন্যাচারাল, ঠিক আছে? জন্মানোর সাথে সাথে যার যেমন ভাবে বডির লেংথ বাড়বে, তার সাথে সাথে মাসেল বাড়বে, শক্তি বাড়বে, সেইভাবেই হবে। এবার যখন যার যে কাঠামো, শরীরের যে কাঠামোটা, এই কাঠামোর
যতটা ক্ষমতা তার থেকে যদি বেশি চাপিয়ে দেওয়া হয়, মানে একটা দোতলা ভিতের বাড়িতে যদি আপনি 5 তলা তৈরি করতে চান, বাড়িটা কিন্তু ভেঙেও পড়তে পারে, বেঁকেও যেতে পারে বা দুর্বল হয়ে যাবে। মানুষের শরীরেও কিন্তু তাই। আমাদের দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা বলা হলো, তো সেখানে কিন্তু ব্যথার সমস্যাটা আসে যাদের 90% সেই পেশেন্টদের মধ্যে দেখা যায় যে ওভারওয়েট আছে। এই যে ওভারওয়েটটা, এটা হচ্ছে কিন্তু কম করতে হবে, কারণ তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মধ্যে থাকে না। হ্যাঁ, রান্না করছে, ঘর মুছছে, যা কেউ জামা কাপড় কাচ্ছে, সবকিছু করছে, কিন্তু সায়েন্টিফিক মুভমেন্ট যেগুলো বলি বা যেগুলো এক্সারসাইজ বলি, যেগুলো করলে মাংসপেশির ক্ষমতা বাড়বে বা মাংসপেশির মুভমেন্ট ঠিক থাকবে, সেইগুলো কিন্তু করছে না। তার জন্য কি হচ্ছে, ওজনটা কিন্তু আর মাংসপেশি বহন করতে পারছে না। যেহেতু পারছে না, অটোমেটিক সেখানে ব্যথার সৃষ্টি হচ্ছে। সেটা ঘাড়েও হতে পারে, কোমরেও হতে পারে, হাঁটুতেও হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টেও হতে পারে। এগুলো একটু মাথায় রাখতে হবে যে দেখুন, খেতে হবে সবার। অনেকে বলে আমি কিছুই খাই না। কিছু যদি না খায় তাহলে ওজন বাড়ছে কেন? তাহলে কি আছে, ভেতরে কোনো সমস্যা আছে। ভেতরে সমস্যা কি, সেখানে থাইরয়েডের সমস্যা হতে পারে। অনেকে দেখা যায় শরীর ফুলে থাকে, জলের মাত্রা অনেক বেশি, সেখান থেকেও মানুষের ওজন বেড়ে যাচ্ছে। ইনফ্লেমেশন হয়ে থাকে শরীরে, বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আর ওজন বেড়ে যাওয়া কিন্তু শুধু ব্যথার সৃষ্টি হবে না, বড় বড় আরো ডায়াবেটিসের মতো সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এগুলো কিন্তু সাথে নিয়েই ঘুরে বেড়ায়। তো যাদেরই দেখবেন এরকম প্রবলেম হচ্ছে, সাথে দেখছেন যে ওজন বেড়ে আছে, ওজনটা কমাতে হবে মাস্ট। কিভাবে কমাবেন সেটা আমাদেরকে জিজ্ঞেস করবেন। একদমই তাই। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন কে বলছেন। আমি জয়ন্ত দাস বলছি নদিয়া থেকে। বলুন জয়ন্ত বাবু। বলছি যে আমার সমস্যা আছে, এখানে জানতে চাই। আমার পেটে মানে ব্যথা হয়ে আছে, মানে লোহার পেটটা ব্যথা হয়ে গেছি সকালে ঘুম থেকে তারপর, আর আমি টিকাটা পাচ্ছি না, তো ওইটা নিয়ে একটু জানবো। এটা কতদিন ধরে হচ্ছে সমস্যাটা আপনার? এটা প্রায় 2-3 মাস হয়ে গেল। 2-3 মাস। আর আপনার বয়স কত? 32। শুনুন। আচ্ছা, বয়স 32, আপনার ব্যথা হয় ঘুম থেকে উঠলে সকালবেলা, তাই তো? হ্যাঁ, লোহার পেটটা ব্যথা হয়। তলপেটটা ব্যথা হয়। হ্যাঁ। আচ্ছা, পেচ্ছাপ আপনার পরিষ্কার হয়? পেটটা তো আমার ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না মনে হচ্ছে। জল কতটা খান? পেটটা কিছু স্টোর থেকে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। কি হচ্ছে? পেটটা গুলো স্টোর থেকে যাচ্ছে। স্টোর থেকে যাচ্ছে, এটা একটা বাজে সাইন যে আপনার মনে হচ্ছে পেচ্ছাপটা স্টোর থেকে যাচ্ছে। এখানে কিন্তু দেখতে হবে কি হয়েছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার একবার চলে আসা দরকার। অনেক সময় কি হয় যে যদি পেচ্ছাবের নালী, যেদিক দিয়ে পেচ্ছাব বেরায়, সেখানে যদি দেখা যায় যে কোনো রকম পাথর রয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু এরকম পেচ্ছাবের স্লো হয়ে যায়, এবং যখন স্টোর হচ্ছে তার মানে সেখান থেকে ব্যথা সৃষ্টি হচ্ছে। যেহেতু সারা রাত আপনি টয়লেট যাচ্ছেন না, ঘুমিয়ে থাকছেন, সকালবেলা উঠে ব্যথা হতে পারে। আবার এটা এমনও হতে পারে যে আপনার যে এই বয়সে হওয়ার কথা না, যদি কারো প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে থাকে, পেচ্ছাপটা যদি ঠিক মতো না হয়, বুঝতে হবে যে সেখানে প্রস্টেট গ্ল্যান্ড বেড়েছে, সেখান থেকেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। কিন্তু 32 বছর বয়সে এটা হওয়ার চান্সেসটা কম। বরঞ্চ খাবারের ধরন যদি ঠিক না থাকে, সেখান থেকে কিন্তু এই কিডনি স্টোন যেটা আমরা বলি সেখানে হয়। এবং সেটা অনেক সময় কি হয়, মুভমেন্ট করতে করতে কিন্তু আপনার পেচ্ছাবের নালী যেটা, যেদিক দিয়ে পেচ্ছাব বেরোয়, সেখানে এসেও দাঁড়িয়ে পড়ে। তো যাই হোক, জল বেশি করে খাবেন। আর একটা কথা বলবো, এটাকে গাফিলতি করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে ভবিষ্যতে। যে এই যে পেচ্ছাব যে বেশি স্টোর হয়ে থাকছে না, এখান থেকে ইনফেকশন হতে পারে। তাহলে আবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে গেলে আবার অন্য প্রবলেম হবে। তো সেসবের দিকে না গিয়ে আপনি বলবো একবার আমাদের কাছে আসুন, এসে দেখুন। আমাদের এখানে ডাক্তারবাবুরা দেখলে বুঝবে যে কি অ্যাকচুয়ালি হয়েছে, সেভাবে ওষুধ দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। এছাড়াও কিন্তু আপনারা এই মুহূর্তে পাচ্ছেন হেরিয়াতে
ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়বাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আর কলকাতাবাসীদের জন্য কিন্তু অত্যন্ত একটা সুখবর, কারণ সানডেতে কিন্তু একটি স্পেশাল চেম্বার করছেন ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তিনি কিন্তু এই সানডেতে অবশ্যই ল্যান্সডাউনে চেম্বারে থাকছেন। যারা দেখাতে চাইছেন কিংবা দেখাবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই আগে থেকেই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কাইন্ডলি একটু ফোন করে যোগাযোগ করিয়ে নেবেন, কিন্তু কারণ কখন আপনারা স্যারকে পাবেন আপনাদের জন্যই কিন্তু ল্যান্সডাউনে বিশেষ চেম্বার করছেন। এই বিশেষ চেম্বারেই কিন্তু থাকবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই এই ডেটটা কিন্তু কেউ মিস করবেন না। যারা যারা সত্যি সত্যি চাইছেন আয়ুর্বেদের মধ্যে দিয়ে নিজেদের জীবনটাকে একটু সুন্দর করে গড়ে তুলতে, কিংবা আয়ুর্বেদ পদ্ধতির মধ্যে দিয়েই আপনার একটু জীবনটাকে আরেকটু ভাবে একটু সুন্দর করতে কিংবা সুস্থ থাকতে, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাই আপনারা সুস্থ থাকুন, কিন্তু শরীর খারাপ হলে এমন একজন মানুষের প্রয়োজন যারা সত্যি সত্যি পারে আপনার এই অসুস্থতাকে সুস্থতায় পরিণত করতে। তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তার বাবুরা। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি আপনাদের সুস্থতাই। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সাভার থেকে মন্টু মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মায়ের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার মায়ের কি নাম এবং শারীরিক সমস্যা? হ্যাঁ, মায়ের সমস্যা হচ্ছে তোমার পায়ে মানে ব্যথা হয় প্রচুর, এবং পূর্ণিমা পড়ার বা অমাবস্যা পড়ার বেশি হয়। আচ্ছা, আপনার মায়ের বয়স? বয়স 7 বছর। 60 বছর। আচ্ছা, কতদিন ধরে ভুগছেন উনি? হ্যাঁ, বছর 3 হয়ে গেল। চেহারাটা কেমন, ভারী না পাতলা? হ্যাঁ, মিডিয়াম। মিডিয়াম। আচ্ছা, আরেকটু কথা বলুন, উনি যে হাঁটুতে ব্যথা আছে সেটা কি উনি যখন হাঁটা বসা থেকে ওঠে তখন কি কোনো আওয়াজ হয়, কটকট করে কোনো আওয়াজ হয় এই ধরনের? হ্যাঁ হ্যাঁ হয়। আচ্ছা ঠিক আছে, আমি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা যেটা বলবো যে এই যে ব্যাপারটা, এই যে আওয়াজ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি দুটো হাড়ের মাঝখানে যে জয়েন্ট, সেখানে একটা ওই জয়েন্টটাকে মধ্যে একটা ফ্লুইড হিসাবে থাকে, সেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। সেটা যদি শুকিয়ে যায় তাহলে কি হয়, হাড়ে হাড়ে এসে ঘষা খায়। যখন এই হাড়ে হাড়ে ঘষা খায় তখন উঠতে গেলে বেশি জোর দিতে হয়, পায়ের ওপরে চাপ পড়ে, তখন ওই কটকট করে আওয়াজ হয়। সিঁড়ি দিয়ে উঠতে গেলেও দেখবেন হয়। এটাই দেখবেন যে যখন আরো বেশি বেড়ে যাবে প্রবলেমটা, আরো হাঁটু ক্ষয় হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে পাটা বেঁকে গেছে এবং এই আওয়াজগুলো কিন্তু তখন সমান জায়গায় হাঁটলেও পাওয়া যাবে। তো এটা কিন্তু খুব একটা বাজে সাইন যে আপনার আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হচ্ছে। ঠিক আছে, এটাকে কি করতে হবে? আয়ুর্বেদে কিন্তু এর প্রপার ট্রিটমেন্ট আছে, যেখানে কোনো সার্জারি দরকার হয় না। উইদাউট সার্জারি কিন্তু এটাকে আপনি ঠিক করতে পারবেন। কিভাবে? ঔষধ আপনাকে কি করবে, সাহায্য করবে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেটাকে রুখে দিতে, আটকাতে, যাতে আর না ক্ষয়ক্ষতি হয়, এবং যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেগুলোকে আস্তে আস্তে করে রিপেয়ার করতে। এটা হচ্ছে ব্যাপার ওষুধে। তার পাশাপাশি আরেকটা আছে পঞ্চকর্মা থেরাপি। পঞ্চকর্মা থেরাপিটার কাজ কি? প্রথম কাজ হচ্ছে শরীরকে শোধন করা। শোধন মানে কি? ডিটক্সিফাই করা। আয়ুর্বেদ মতে বলা হচ্ছে যদি শরীরের মধ্যে আম জমে, যে জায়গায় আমটা জমে থাকবে শরীরে, যে অঙ্গে জমবে সেখানে রোগের সৃষ্টি করবে। যদি কোনো জয়েন্টে জমে থাকে তাহলে কিন্তু এই ব্যথার সমস্যাগুলো হবে এবং হাড় ক্ষয়ও হতে থাকবে, যেটা
অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই জিনিসটার তাহলে আমটাকে শরীর থেকে বের করবে, ডিটক্সিফাই করা হয়, যেটা বলা হয় শোধন করা হয়, এই পঞ্চকর্মার মাধ্যমে হবে। তার পাশাপাশি আরেকটা বড় জিনিস হবে যে এই যে ফ্লুইডটা শুকিয়ে গেছে, এটা শরীর তো রসটাকে নিজেকেই তৈরি করে, কিন্তু পঞ্চকর্মা করলে এই রসটা তৈরি করতে সাহায্য করবে। যেই রসটা শুকিয়ে গেছে সেটা হতে সাহায্য করবে এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে। তো এইগুলো করলে দেখবেন যে সেই ব্যক্তি ওই যে কটকট করছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, হাঁটাচলা করতে গেলে ব্যথা লাগবে না, এবং দেখা যাবে ভবিষ্যতে তার কিন্তু অপারেশনও আর করতে হচ্ছে না। স্যার, আপনি একটু আগে বলছিলেন যে অনেকেরই আছে মানে ওজনটা বৃদ্ধি হয়ে যাচ্ছে, তো এই যে ওজন বৃদ্ধি হয়ে যাচ্ছে কিংবা আমরা একটুতেই মেয়েদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে একটু বাল্কি হয়ে যাচ্ছে, তো এত ধরনের সমস্যার জন্য ঠিক কি ধরনের খাদ্য খাবার খেলে তবে আমরা একটু সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারি? দেখুন, প্রথম কথা, আজকাল পুরুষ অথবা মহিলা বেশিরভাগই একটা টেন্ডেন্সি আছে কি বাইরের খাবারগুলো খাওয়া। এবার বাইরের খাবারের মধ্যে আপনি দেখতে পাবেন কি আছে, ভাজা জিনিস পাওয়া যায়, এবং দেখা যাচ্ছে যেই খাবারগুলো তৈরি হচ্ছে তার বেশিরভাগ অংশটাই হয় ময়দা দিয়ে তৈরি, না হলে ভাত দিয়ে তৈরি, চাল দিয়ে তৈরি। ঠিক আছে, এই যে ময়দা, চাল, এইসব জিনিসগুলো, এগুলোকে বলা হয় কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট শরীরে অত্যাধিকভাবে মানুষ নিচ্ছে। ঠিক আছে, মানুষ কিন্তু মোটা হয়ে যাচ্ছে ফ্যাটের জন্য না, কার্বোহাইড্রেটের জন্য অতিরিক্ত। যারাই দেখবেন মোটা হচ্ছে খাবার দাবারের জন্য, ধরুন তার অন্য কোনো শারীরিক সমস্যা নেই, তাদেরই দেখবেন এই জিনিসগুলো খুব খায়, কার্বোহাইড্রেট জাতীয়। কি ধরুন বার্গার খাচ্ছে, পিৎজা খাচ্ছে, চাউমিন খাচ্ছে, তারপরে ধরুন বিভিন্ন ধরনের ফ্রাইড ফুড খাচ্ছে, যেগুলো মানে বিভিন্ন দোকানে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো খেয়ে নিচ্ছে। তার পাশাপাশি আবার দেখা যাচ্ছে বিরিয়ানি খাচ্ছে, ফ্রাইড রাইস খাচ্ছে। এই যে ব্যাপারগুলো সবগুলোর মধ্যে ভাত এবং মানে চালের জিনিস এবং আটার বা ময়দার জিনিস, এই পরিমাণটা কিন্তু খুব বেশি। এবার সে যে কাজ করছে সারাদিনে সেটা কিন্তু খরচা হচ্ছে না, কারণ এখান থেকে শরীর কি পায়, এনার্জি পায়। কিন্তু এনার্জি যদি বেশি হয়ে যায়, মানে ক্যালোরিটা যদি বেশি হয়, যেটা পুড়িয়ে শরীর এনার্জি পায়, তাহলে অতটা তার জ্বালানি লাগছে না, পোড়াতে হচ্ছে না, তার জন্য সেটা স্টোর হয়ে যাচ্ছে শরীরে কি হিসাবে, ফ্যাট হিসাবে। এবার যে এই ফ্যাটটা অটোমেটিক কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, শরীরের ওজন বেড়ে যাচ্ছে, এবং এই যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে। তাহলে কি করতে হবে, খাদ্য খাবার এমন খেতে হবে যাতে এই কার্বোহাইড্রেটটা কম থাকে। কার্বোহাইড্রেটটা কম থাকলে কি হবে, যাদের অতিরিক্ত ওজন আছে, ফ্যাট আছে শরীরে, সেই ফ্যাটটার থেকে শরীর সংগ্রহ করে করে এনার্জিটাকে পাবে। তার মানে সেই ফ্যাটটা আস্তে আস্তে বার্ন করবে এবং কমতে থাকবে। দ্বিতীয়ত মাথায় রাখতে হবে, যখনই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাবেন তার সাথে প্রোটিন খাবেন, কারণ প্রোটিনটা হজম হতে বেশি আমাদের এনার্জি দরকার হয়। তো যদি আপনার কার্বোহাইড্রেটটা বেশি খেয়ে ফেলছেন, সেটাকে তো কম করবেনই, তার পাশাপাশি যখন প্রোটিন থাকবে সেটাকে হজম করানোর জন্য কিন্তু আমাদের বেশি কার্বোহাইড্রেটের থেকে এনার্জি পেয়ে যাবে। অটোমেটিক আপনার কিন্তু দেখবেন সুগারের মতো সমস্যা বা ওবেসিটির মতো সমস্যা, এই সমস্যাগুলো আসবে না। আরেকটা হচ্ছে আমাদের খাবারের সাথে সাথে আমাদের মিনারেলস, ভিটামিনস, এগুলো খুব দরকার। সেগুলো বেশিরভাগই পাবেন আপনি ফল আর সবজি থেকে। এগুলোকে কিন্তু অ্যাভয়েড করলে চলবে না, শুধু মাছ, মাংস, ডিম, ভাত বা রুটি এগুলো খেলে চলবে না। তার পাশাপাশি বেশির অংশটাই কিন্তু রাখতে হবে আপনার শাকসবজি এবং ফলমূল। এইভাবে মেনটেন করলে একজন কিন্তু খুব ক্র্যাশ ডায়েট না করেও আস্তে আস্তে রোগা হতে থাকবে বা তার ওজনটাকে কমিয়ে আনতে পারবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষদের সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, বিশেষত হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে
বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারি না, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্ত বিশ্বাস হালদার। কি নাম আপনার? আমার নাম শম্ভুনাথ গাঙ্গুলি। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কন্যগড়। আচ্ছা, আপনি এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি ঠিকানাটা পেলাম সকালবেলা 8টার সময় যে আপনাদের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের ফোন নাম্বার দেখে এসেছি। আচ্ছা, আপনার হাঁটুতে ব্যথা ছিল, তাই তো? হ্যাঁ, হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, আপনি যে আমাদের যে বলা হয় আর্থিংটা নিতে হ্যাঁ, বা শরীরে ভোল্টেজটাকে জিরো করতে, হ্যাঁ। সেই জিনিসটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই দিন 10-15 ধরুন করছি। দিন 10-15 ধরে করছেন। হ্যাঁ, তাতে আপনি কতটা ভালো আছেন? একদম মোটামুটি আমার 99% কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ খাই না। মানে উইদাউট মেডিসিন হ্যাঁ, আপনি শুধু আর্থিং নিতেই হ্যাঁ। আপনার কিন্তু ব্যথা যন্ত্রণা ব্যথা যন্ত্রণাটা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে বলছিলেন কি বাসে যেতে আসতে আমার কষ্ট হতো? হ্যাঁ, হ্যাঁ, খুব কষ্ট হতো, ট্রেন থেকে নামতে পারতাম না। হুম। সেটা এখন একদমই নেই। আচ্ছা, তাতে আপনি এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হ্যাঁ, এই যে জিনিসটা কি যে বলা হলো কি ভোল্টেজটা জিরো করতে হ্যাঁ, বা আপনার আর্থিং নিতে, হ্যাঁ, তাতে আপনি ভালো রয়েছেন, তাই তো? হ্যাঁ, একদম ভালো। আপনি কিছু বাকি যে দর্শকরা রয়েছে তাকে কিছু বলতে চান? না, আমি সবাইকে মোটামুটি বলেছি এই করে আমার শরীরটা এখন সুস্থ আছে মোটামুটি, ব্যথা যন্ত্রণাটা একদমই নেই। আমি অনেককেও বলেছি এই জিনিসটা করতে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠান আপনাদের জন্য যে কোনো রকম সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবিলম্বেই চলে আসতেই পারেন আমাদের এই অনুষ্ঠানে। যে কোনো রকম সমস্যার সমাধানের জন্যই কিন্তু আপনাদের জন্যই শুধুমাত্র প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা কিন্তু লাইভ অনুষ্ঠানে ছুটে আসছেন। বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকেও তারা আসতে চাইছেন লাইভ অনুষ্ঠানে, বিকজ যাতে আপনারা একটু সচেতন হতে পারেন, যাতে আপনারা ডাক্তারবাবুদের সঠিক পরামর্শের জন্যই কিন্তু একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন, একটু হেলদি খাওয়া দাওয়া এবং একটু সুস্বাস্থ্য। আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকুক, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই সবাই জানি স্বাস্থ্যই সম্পদ, কিন্তু আমরা এই কথাটা অনেকেই মেনটেন করতে পারি না। আমরা আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণ ফাস্ট একটা লাইফ লিড করছি, যার জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়ার একটু বেচাল হয়েই যাচ্ছে। তার সঙ্গে কিন্তু আমরা ভীষণই আনকনসিয়াস হয়ে পড়ছি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে, একদমই কিন্তু সচেতন নই। আর তার সাথে সাথে কিন্তু ওয়েদারে কিন্তু ফ্লাকচুইং মুডের মধ্যে রয়েছে, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো রোদ। এই যে আমরা একটা ফ্লাকচুইং মুডের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা শুধু কিন্তু আমাদের ওয়েদারটা আমাদের আভ্যন্তরীণ ভাবে ক্ষতি করছে তা কিন্তু নয়, বাহ্যিক ভাবেও কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম ভাবে অসুস্থ করে চলেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কিন জনিত সমস্যা। খুব গরম যখন থাকছে অনেকেই বলছেন অ্যালার্জির মতন সমস্যা দেখা দিচ্ছে, কিংবা অনেকেরই আছেন এই যে বৃষ্টির জল গায়ে পড়লে বিভিন্ন রকমের ফাঙ্গাল ডিজিজের মতন সমস্যা দেখা দিচ্ছে। এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে কিংবা কি কারণে হচ্ছে আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। যারা এই সঠিকভাবে বলে দিতে পারেন যে আমরা এতজনই তো স্কিন জনিত সমস্যার মধ্যে দিয়ে কেন যাচ্ছি, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকেও লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরী। স্যারকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে যে শুধু আমরা বলতে পারি যে ওয়েদারের মুড সুইং এর জন্য আমরা যে আভ্যন্তরীণভাবে অসুস্থ হচ্ছি তা কিন্তু একদমই নয়। অনেকেই বলছেন যখন চড়া রোদ উঠছে অ্যালার্জির মতন সমস্যা হচ্ছে, কিংবা অনেকেই বলছেন এই যে হঠাৎ করে যে বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় যখনই হাতে কিংবা মাথাতে লাগছে চুলের সমস্যা হচ্ছে, কিংবা হাতে গায়ে যেখানে লাগছে তখন কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের মতন সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এই রকম সমস্যাগুলোর মধ্যে দিয়ে শুধু কি ওয়েদারের মুড সুইং এর জন্যই আমরা যাচ্ছি নাকি অন্য কোনো কারণ আছে? না, দেখুন, ওয়েদার চেঞ্জ হওয়ার জন্যই যে সবসময় হবে তা নয়, তবে দেখা যায় যে অনেকেই আছে যাদের হয়তো
কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে হিট অ্যালার্জিটা অনেক বেশি হয়, তার জন্য গরম যখন অতিরিক্ত মাত্রায় পড়ে তাদের দেখা যায় যে শরীরের মধ্যে র্যাশ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এটাও দেখা যায় যে গরম না হলেও এমনিতেও কিন্তু অ্যালার্জির প্রকোপটা দেখা যায়। হ্যাঁ, তবে একটা কথা বলবো যে যখন গরম পড়ে যাচ্ছে বা ধরুন কেউ বাইরে যাচ্ছে তখন প্রোটেকশন আরো বেশি নিতে হবে। আরেকটা না হলে কি হচ্ছে যে যেটা আপনি বলেন ফাঙ্গাল ব্যাপারটা, সেটা কি হয় গরমের সময় কি হয় যে আমাদের ঘাম খুব বেশি হয়। এবার ঘামটা কি করা দরকার, পরিষ্কার করা দরকার, বা আমাদের জামা কাপড়গুলো একটা জামা যাতে ডেইলি না পরা হয় সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে পরিষ্কার করে কাপড়টা কেচে ভালো করে কিন্তু রেগুলার ইউজ করা উচিত। না হলে কি হবে, এই যে ফাঙ্গাল ইনফেকশন গুলো দেখা দেয়। বিশেষ করে দেখবেন যে অনেকের ঘাড়ে আছে, আর্মপিটে বগলে আছে, বা ধরুন গ্রোইনের জায়গাটা আছে, এই জায়গাগুলোতে দেখা যায় যে এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে, কারণ এই জায়গাগুলোই যেহেতু চাপা থাকে সেখানে কিন্তু ওই ঘাম জমে জমে কিন্তু একটা আস্তে আস্তে জায়গাটাকে সবসময় স্যাঁতস্যাঁতে করে রাখে, আর স্যাঁতস্যাঁতে জায়গাতেই কিন্তু এই ফাঙ্গাল প্রবলেমগুলো হয়। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ মেচেরা থেকে বলছিলাম। মেচেদা থেকে। আচ্ছা বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? একটু লিভারের প্রবলেম হচ্ছে আমার বাবার। বাবার? আচ্ছা, বাবার বয়স কত? হ্যালো ম্যাডাম, আপনার বাবার বয়স কত? 52। আর লিভারের সমস্যাটা কতদিন ধরে? মাস কয়েক ধরে লক্ষ্য করা হচ্ছে। বাবার কি কোনো রিপোর্ট পেয়েছেন, রিপোর্ট করিয়েছেন? এমনিতে থাইরয়েড আছে। না, বলছি যে লিভারের সমস্যাটা সেটা বুঝলেন কিভাবে, কোনো টেস্ট করিয়েছেন? না, কোনো রিপোর্ট আনা হয়নি, বাট ছেলে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। আচ্ছা, হজমের সমস্যা হচ্ছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলুন যে বাবার লাইফস্টাইলটা কেমন? বাবা কি কোনো ধরনের নেশা করেন? না না না, কোনো নেশা করেন না। খাদ্য খাবার যেগুলো খায় সেগুলো কি খুব স্পাইসি অয়েলি খাবার খান? না না, বাড়ির খাবার খাই। বরঞ্চ আমার বাবা একটু ঝোল ঝোল বেশি খান, মানে পেটের ঝোল। আচ্ছা আচ্ছা, দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনছি আমি। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। আপনি শুনুন, টিভিতে শুনুন, আপনার কথাগুলো নালে বোঝা যাচ্ছে না। দেখুন, প্রথম কথা যেটা বলবো যে লিভারের সমস্যা হয়েছে কিনা আগে থেকেই সেটা কিন্তু ওইভাবে বোঝা যাবে না। তবে লিভারের সমস্যা হলে পেটের সমস্যা দেখা দেয়, এটা ঠিক। ঠিক আছে, কিছু কিছু অনেক সময় সিমটম আছে, যে সিমটম গুলো আমরা সামনে এলে পেশেন্ট তাহলে আমরা বুঝতে পারবো, সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। প্রথমে আপনার যেটা হচ্ছে খাবার হজম হয় না, তাতে অনেকগুলো কারণ থাকতে পারে। একটা আপনি কারণ বলে দিলেন যে লিভারের সমস্যা হয়তো আছে বাবা, তার জন্যই একটা, সেটা হতে পারে। তাছাড়া সঠিক টাইমে খাবার একটা ব্যাপার থাকে। সঠিক টাইমে খাবার মানে যদি আপনি রাত 10টা 11টায় রাতের ভাত খান বা খাবার খান, তাহলে হজম কিন্তু ঠিক মতো হয় না। আমরা হয়তো তার বুঝতে পারি না হজমটা হলো কিনা, কিন্তু পেটের সমস্যা কিন্তু দেখা দেবে, হাইপার অ্যাসিডিটি দেখা দিতে পারে। এগুলো গেল। যদি রাতের ঘুম ঠিক না হয় সেখানেও কিন্তু পেটের সমস্যা হতে পারে। ঠিক আছে, তারপরে আবার দেখা যাচ্ছে আপনি যে খাবারগুলো খাচ্ছেন, আপনি বললেন ঘরোয়া খাবার, ঝোল বেশি খায়, কিন্তু রান্নায় কতটা তেল আছে মশলা আছে সেগুলো ম্যাটার করে। মানে কি বলবো, আমাদের শরীরের পেটের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের খাওয়া হজম হতে সাহায্য করে। এবার ধরুন ওই ব্যাকটেরিয়াগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হজম ঠিক মতো হবে না। হজম করার জন্য ব্যাকটেরিয়াগুলো আমাদের দরকার। এবার ভালো ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে কি, আপনি যদি স্বাস্থ্যকর খাবার খান এবং তার সাথে ফাইবার জাতীয় খাবার খান। অনেকেই আছে মাছ মাংস ডিম খাচ্ছে, ফাইবার খাচ্ছে না, মানে শাকসবজি খাচ্ছে না, ফল খাচ্ছে না, তখন কিন্তু তার শরীরে ফাইবারের মাত্রা অনেক কমে যায়, তখনও কিন্তু পেটের সমস্যা হতে পারে। এরকম অনেকগুলো কারণ আছে। অ্যাকচুয়ালি কি কারণ থেকে হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আপনার পেশেন্টকে একবার আমাদের কাছে নিয়ে আসুন, আমরা কথা বলে বুঝতে পারবো।
একদমই অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনে সুস্থতার চাবিকাঠি। এরকম অনেক মানুষ রয়েছেন যাদের হয়তো বিভিন্ন ধরনের থেকে অনেক দিন ধরেই আপনারা ভুগছেন কিংবা অনেক শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক ডাক্তারবাবু দেখিয়েছেন, অনেক মেডিসিন খেয়েছেন, কিন্তু আলটিমেটলি নেট কল জিরো। আর সেখানেই কিন্তু আপনাদের এই হেল্পলাইন নাম্বারটা মানে যখনই আপনি ডায়াল করবেন তখনই কিন্তু আপনি যুক্ত হয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। আর এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই একদম যাতে রুট থেকে ট্রিটমেন্ট করা যায়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ রুট যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয়ে থাকে আপনার শারীরিক সমস্যা কিন্তু বারবার ফিরে আসতে পারে। আর এটা কিন্তু আপনার কিংবা আমাদের কখনোই কাম্য নয়। আমরা চাই আপনি প্রত্যেকটা মুহূর্তেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাভাবিকভাবেই কাজকর্ম করে জীবনযাপন করুন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি চন্দন শাসন বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানতে। বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়স? আমার বয়স হচ্ছে 35। আমার অসুবিধা যেটা আমার সন্ধ্যের পর হলে মাথাটা যন্ত্রণা করে। আচ্ছা, এটা কি রেগুলার করে না মাঝে মাঝে করে? না, প্রায় এখন দেখি প্রত্যেকদিনই হয়। আচ্ছা, আপনার কি ধরনের কাজকর্ম করেন? এই রোদে একটু বেশি কাজ করি আমি। আর আচ্ছা, রোদের কাজটা বেশি হয়। এমনি আপনার কোনো চশমার পাওয়ার বা কিছু এরকম আছে? না না, এগুলো কিছু এখনো চেষ্টা করিনি আর করিনি। আচ্ছা, প্রথম কথা যেটা করবেন, যেটা হচ্ছে আমার মনে হচ্ছে সারাদিন রোদে যে কাজ করছেন আপনার স্ট্রেসটা বেশি হচ্ছে, ঠিক আছে? শরীরের ওপরে চাপটা বেশি পড়ছে। এই চাপ যদি শরীরের যতটুকু ক্ষমতা তার থেকে বেশি পড়ে তাহলেও কিন্তু আমাদের দেখা যায় অনেক সময় মাথা ব্যথা হয়। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে সারাদিন আপনি রোদে ঘুরছেন, যখন ঘুরছেন তখন কাজের মধ্যে থাকছেন, হয়তো বুঝতে পারছেন না, কিন্তু হয়তো আপনার সাইনাসের প্রবলেম আছে। সেক্ষেত্রেও কিন্তু যখন আপনি এক জায়গায় স্থির হয়ে বসছেন তখন কিন্তু আপনি মাথা ব্যথাটা ফিল করছেন, ঠিক আছে? এটা গেল। আরো অন্য অন্য কারণ থাকতে পারে যেগুলোতে কি হয়, যে ধরুন আপনার খুব গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাসটা কন্ট্রোল নেই, তাহলেও কিন্তু দেখা যাবে যে আপনার মাথা ব্যথা হতে পারে। এবং বিকেল বেলা হচ্ছে মানে যে এরকম নয় যে সারাদিন ছিল না, হয়তো কাজকর্মের চাপে আপনি হয়তো ফিল করেননি, বা যখন বসছেন তখন আপনার দেখছেন বা আপনি অনুভব করছেন যে ব্যথাটা আছে। কি কারণে ব্যথাটা হচ্ছে এটা কিন্তু আমাদের বের করতে হবে। অনেকগুলো কারণ বললাম, আরো অনেক কারণ আছে, সেগুলোর জন্য আপনারা একবার আসুন, এসে আমাদের সাথে কথা বলুন। আমরা ডায়াগনোসিস করব যে কি কারণে আপনার ব্যথাটা হচ্ছে, সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট করা হবে এবং ট্রিটমেন্ট করলে দেখবেন আস্তে আস্তে প্রবলেমটাকে পার্মানেন্টলি সমাধান করা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচের কিন্তু হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান যারা সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে করতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম আর কি চর্মরোগজনিত সমস্যা, তো এই ধরনের শারীরিক সমস্যার ঘরোয়া কি পদ্ধতিতে প্রতিরোধ করা যেতে পারে আর কি? দেখুন, যাদের ধরুন প্রথম কথা বলবো যেটা গরম সিজনের কথা বলছিলেন, সেক্ষেত্রে তো আমি বলেই দিলাম সেটার জন্য কি করতে হবে। একবার না করে দুবার স্নান করুন, ভালো মতো সাবান দিয়ে স্নান করুন, যাতে আমাদের লোমকূপগুলো ওপেন থাকে। সাবান দিলে যেমনি আমাদের বাইরের নোংরা বা জীবাণু সেগুলো নষ্ট হয়, তার সাথে সাথে আমাদের লোমকূপগুলো পরিষ্কার হয়, যাতে ভেতর থেকে আমাদের ঘামটা বেরিয়ে আসতে পারে এবং শরীরকে ঠান্ডা করতে পারে। এবার যে ঘামটা আপনার সারাদিন জমছে সেটার জন্য আপনার কি করতে হবে, সেই ঘামটা যাতে বসে না যায় বা কোথাও জমে না থাকে, তার জন্য আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। একবার ধরুন ঘামে ভিজে যাওয়া জামাটা আবার পরের বেলায় পরবেন না, এগুলো মেনটেন করুন। আন্ডারওয়্যার ঠিক করে পরিষ্কার রাখুন, আর একই জিনিস বারে বারে পরবেন না। মোজা পরিষ্কার রাখুন, ঠিক আছে? গেঞ্জি যেটা জামার নিচে পরা হয় সেটাকে পরিষ্কার রাখুন এবং জামাগুলো ডেইলি বদলান। তো এগুলো মেনটেন করা খুব দরকার। হাইজিনটা কিন্তু খুব দরকার, বা পরিচ্ছন্নতা রাখাটা কিন্তু খুব দরকার। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত কথা হচ্ছে যে যখনই বাইরে বেরোচ্ছেন সেখানে কি হয়, আমাদের ধুলো বালি লাগে। তার জন্য গরমকাল হোক বা শীতকাল হোক চেষ্টা করবেন বাইরে থেকে গিয়ে আবার রাতে একবার স্নান করতে।
সেখানে আপনি মাথাটা না ভেজাতে পারেন, কারণ অনেকের Hello? ঠান্ডা লাগার একটা ধাত আছে, কিন্তু সারা শরীরটা যাতে জল দিয়ে আপনি ধুতে পারেন। শীতকালে হলে গরম জল দিয়েও ধুতে পারেন, যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা গরম জল দিয়ে ধোবেন, না হলে গরমকালে সবাই নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদিভাই, আমি বলছি কৌশিকী চ্যাটার্জি। আমি আমার দিদিমার পায়ে এতটা না প্রচন্ড যন্ত্রণা হয়, এটা একটু জানতে চাই। আচ্ছা, আপনার দিদিমার বয়স বয়সটা কত? একদম বয়স হচ্ছে 65। 65 বছর। আচ্ছা, দিদিমার চেহারাটা কেমন? যারা রোগা, খুবই রোগা। খুবই রোগা। আচ্ছা, আরেকটা কথা বলুন আমায়, যে দিদিমা যে এই ব্যথাটা হচ্ছে হাঁটুতে, হাঁটু কি ফুলে রয়েছে? বুঝে নেই, মানে একটু তোমার একটা রগ উঠে যাচ্ছে হাঁটুর মধ্যে, শিরা বেরিয়ে। আচ্ছা 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 আচ্ছা, শিরাগুলো বেরিয়ে আছে ঠিক হাঁটুর মানে নিচের পোর্শনটায়, তাই তো? হ্যাঁ আচ্ছা, এখানেই ব্যথাগুলো হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এই যে রগ রগ বেরিয়ে আছে যে জিনিসটা হাঁটুর ঠিক নিচের পোর্শনটা, পায়ের পেছন দিকটা, এটা কিন্তু হচ্ছে ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন হলে কি হয়, দুটো ব্যাপার হয়। একটা হচ্ছে যে রক্ত চলাচল, মানে আমাদের তো সারা শরীরে রক্তটা চলাচল করে, কিন্তু দেখা যায় যে পায়ের নিচ থেকে আবার হার্টের দিকে যে রক্তটা যাবে সেখানে কিছু ব্যাঘাত ঘটে এবং সেখানে অবস্ট্রাকশন আসে, কারণ ওই রক্তের যে নালীগুলো সেগুলো কিন্তু জড়িয়ে জড়িয়ে থাকে, মানে ব্যাকাতেরা মনে হবে যেন কোনো আপনি নারকেলের যে দড়ি থাকে ওরকম দড়ির মতো যেন পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় ভেরিকোজ ভেন। সাধারণত এগুলো মডার্ন মেডিসিনে কি বলে, যে এগুলো অপারেশন করতে হবে, না হলে এভাবেই রেখে দিতে হবে। আয়ুর্বেদায় কিন্তু এর সমাধান আছে, কিছু কিছু পদ্ধতি আছে, কিছু ক্রিয়া আছে, সেগুলো করতে হবে। তার পাশাপাশি আয়ুর্বেদের কিন্তু ওষুধ আছে, যেগুলো দেখা গেছে ভেরিকোজ ভেনকে আস্তে আস্তে ঠিক করা গেছে, এবং ঠিক করলে কি হবে, আপনার ব্যথাটা কমে যাবে, রক্ত চলাচলটা ঠিক হবে। আরেকটা কথা, অনেকের দেখা যায় ভেরিকোজ ভেন থাকলে আস্তে আস্তে পা গুলো কালো হয়ে যাচ্ছে, মানে ওখানে কিন্তু রক্ত জমে যাচ্ছে এবং সেখানে ঘাও হয়ে যায় অনেকের। ঠিক আছে, মনে হবে যেন স্কিন ডিজিজ হয়েছে, অবশ্য ওইটা অ্যাকচুয়ালি ভেরিকোজ ভেন থেকেই হয়। অনেকের দেখা যায় এতটাই খারাপ হয়ে থাকে, তাদের ধরুন সুগার আছে, ওখানে ঘাটা এতটাই হয়ে যায় তখন যেন সারতে চাইছে না। এগুলো কিন্তু মারাত্মক সিচুয়েশন। তো ওরকম হওয়ার আগেই আপনার ঠাকুমাকে একটা কাজ করুন, আমাদের কাছে নিয়ে আসুন। 65 ইয়ার্স ওল্ড, আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বার আছে, আমাদের নিয়ারেস্ট চেম্বার যেটা হবে সেখানে নিয়ে আসুন এবং এই ট্রিটমেন্টটা কিন্তু চালু করে দিন। স্যার, স্কিন জনিত যে কোনো রকম সমস্যার সমাধান পেতে এনবিপি তে কি ধরনের চিকিৎসা রয়েছে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, এনবিপিতে স্কিনের দুটো পার্ট আছে স্কিনের চিকিৎসার। একটা হচ্ছে যেগুলোকে আমরা অসুখ বলি বা রোগ বলি, যেমন ধরুন বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, অ্যালার্জির প্রবলেম হচ্ছে, বিভিন্ন ধরনের ঘা হচ্ছে, যেগুলো আমরা চর্মরোগ বলি। আবার কিছু চিকিৎসা আছে যেগুলো স্কিনেরই চিকিৎসা, কিন্তু সেগুলো কি হয়, আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করে। এই দুভাবে কিন্তু হয়। যেটা আমাদের স্কিনের বিভিন্ন যে রোগ বা ধরুন ইনফেকশন জনিত চিকিৎসা, সেগুলো আমাদের আয়ুর্বেদিক মেডিসিন এবং তার সাথে সাথে পঞ্চকর্মার মাধ্যমে করা হয়। যেগুলো আপনাদের সৌন্দর্যের বৃদ্ধির জন্য ট্রিটমেন্ট করা হয়, সেগুলো আমাদের এনবিপিরই আরেকটা ডিভিশন আছে, যেটাকে লা এলিগেন্স বলা হচ্ছে। এখানে আধুনিক কিছু পদ্ধতি আছে যেগুলোর কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। কি করার জন্য, আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। ধরুন আপনার স্কিনের মধ্যে কালো দাগ পড়ে গেছে, সেগুলোকে ঠিক করার জন্য। যদি আপনার স্কিনের মধ্যে দেখা যাচ্ছে যে রিঙ্কেলস চলে আসছে, খুব ভাঁজ হয়ে যাচ্ছে স্কিন, যেন বয়সের ছাপ পড়ে গেছে, স্কিনটা ড্রাই হয়ে গেছে, বা ধরুন স্কিনের পাশাপাশি আপনার চুল পড়ে যাচ্ছে বয়সের আগেই, তার ছাড়া ধরুন চুলের গ্রোথ আসছে না, এই সবগুলোর জন্য কিন্তু ট্রিটমেন্ট আমাদের এনবিপিতে রয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আয়ুর্বেদ সত্যি সত্যি পারে আপনাকে একদম সুস্থ স্বাভাবিক জীবন ফিরে দিতে। আর প্রত্যেকটা মুহূর্তে যখনই ডাক্তারবাবুরা আসছেন এটাই কিন্তু চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটান। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন?
আমি ডক্টর ভাবিনি আছেন এখন? একদম আছেন আপনি, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ম্যাডাম আসানসোল থেকে বলছি। কোথা থেকে? আসানসোল। আচ্ছা, আসানসোল থেকে বলছেন, বলুন কি সমস্যা, কার জন্য? আমি ম্যাডাম আমার পিঠে একটা ফোড়ার মতো ফোড়া টাইপের কি হয়েছে, হ্যাঁ, তো আমি ওনাকে দেখাতে চাই, চিকিৎসা করাতে চাই। অবশ্যই আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমাদের আসানসোল চেম্বার হয়, ঠিক আছে, প্রত্যেক মাসে চেম্বার হয় দুবার করে। আপনি স্যার আসানসোলে কোন লোকেশনটা একটু জানাবেন? আপনি একটা কাজ করুন, একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, ঠিক আছে, দেখুন যাচ্ছে লাস্টে 27 আছে অথবা 37, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করুন, ঠিক আছে, কল করলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্টও দিয়ে দেবে আমাদের, এবং তার পাশাপাশি আপনাকে লোকেশনটাও বলে দেবে কোন এরিয়াতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মানে কবে কবে বলতে স্যার জানতে পারবো? হ্যাঁ ডেটটাও বলে একদমই তাই, দেবে, মানে ডেটটাও আপনি বলে দেবে। কখন কোন সময় কোন ডাক্তারবাবুকে পাবেন, কখন পাবেন এবং আপনার কোন টাইমটা সুইটেবল হবে, সমস্ত কিছু যাবতীয় তথ্য যদি আপনি জানতে চান 9830235527 অথবা 37 নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতেই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা, তাই হেল্পলাইন নাম্বারটা আরো একবার আপনাদের জন্য 9830235527 অথবা 37 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করুন আপনাদের যে কোনো রকম জিজ্ঞাসার সমাধান পেতে। কোন ডাক্তারবাবুকে আপনারা কখন পাচ্ছেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া আরো জিজ্ঞাসার জন্যই আপনাদের, শুধুমাত্র আপনাদের জন্য এই হেল্পলাইন নাম্বারটা। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাবেন কিন্তু ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রামনগরে কিন্তু পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাবেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আর কলকাতাবাসীদের জন্য কিন্তু আরো একবার স্পেশাল চেম্বার ল্যান্সডাউনে কিন্তু রবিবার দিন থাকছেন ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে। তাই কিন্তু সানডের দিনটা কেউ মিস করবেন না, যারা সত্যি সত্যি চাইছেন যে আগামী পরবর্তী দিনটা একটু সুন্দর করে কাটাতে। অবশ্যই কিন্তু সানডেতে যিনি স্পেশাল চেম্বার করছেন স্যার অবশ্যই কিন্তু পৌঁছে যাবেন, এবং কখন স্যারকে পাবেন, কখন স্যার থাকবেন, কখন দেখাতে পারবেন, যাবতীয় তথ্য জানানোর জন্যই কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কথা বলছেন আপনি? একটু জোরে কথা বলবেন। আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানতে চাই, বলতে চাই যে বিয়ের সম্পর্কে সমস্যা রয়েছে। হ্যালো, একটু জোরে কথা বলবেন, আপনার ভলিউম শোনা যাচ্ছে না। বলছিলাম যে আমার বিয়ের সম্পর্কে সমস্যা রয়েছে। গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কি কনস্টিপেশন হয়? হয়। আচ্ছা, জল কতটা খাচ্ছেন? ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় না। জল কতটা খাচ্ছেন? 2 লিটার মতো, 2 লিটার। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার খাবারের টাইমটা বলুন একটু, কখন রাতের খাবার কখন খাচ্ছেন? রাতে খাবার খেতে 11টা বাজে। আর খুব কি রিচ খাবার খাওয়া হয়, মানে তেল মশলা জাতীয় খুব বেশি? কিন্তু হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি।
যাদেরই ধরুন এই পেটের সমস্যা আছে তাদের জন্য আমি বলে দিচ্ছি, চিকিৎসা তো রয়েছেই, তার সাথে সাথে বাড়িতে কিছু নিয়ম ফলো করুন। প্রথমেই বলবো যে ঘুম থেকে উঠে ফার্স্ট হচ্ছে 1 গ্লাস হালকা গরম জল খাবেন। জলটা কিভাবে খাবেন? আমরা টয়লেটে গিয়ে যেভাবে বসি, ঠিক আছে, সেইভাবে বাড়ির ঘরের মধ্যেই ওইভাবে বসবেন। বসে জলটা অল্প অল্প করে চুমুক দেবেন এবং যেন আপনি কিছু চিবিয়ে খাচ্ছেন। খাবার খেলে আপনি যেভাবে চিবিয়ে খান না, সেভাবে একটু চিবিয়েবেন, জলটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন, আবার একটু জল নেবেন, আবার চেবোবেন। এভাবে করে 1 গ্লাস জল খেতে যাতে অল্প সময় লাগে, 5-6 মিনিট যাতে লাগে, ডক করে খেয়ে নেবেন না। এটা হচ্ছে প্রথম। তারপর যেটা করতে হবে আপনার, রাতে ঘুমানোর সময়ও কিন্তু 1 গ্লাস হালকা গরম জল খেয়ে ঘুমাবেন। একইভাবে করার দরকার নেই, রাত্রেরটা বসেই খাবেন, জল সবসময় বসে খাবেন। আর রাতের জলটাও কিন্তু ওইভাবে আস্তে আস্তে একটু একটু করে অল্প অল্প করে 5-6-7 মিনিট ধরে ধরে জলটা খাবেন। এই দুটো করবেন। দ্বিতীয় যেটা করবেন, আপনার রাতের খাবার আর সকালের খাবারটা হালকা রাখবেন। কেন? রাতে আমরা কাজকর্ম কম করি, তাই আমাদের খাওয়াটা হালকা হলে আমাদের শরীরও ঠিক থাকবে এবং হজমও ঠিক হবে। সকালে হচ্ছে কি, আপনি সারা রাত আপনি গ্যাপ দিলেন, তারপরে যদি হট করে ভারী খাবার খেয়ে নেন, শরীর কিন্তু অ্যাডজাস্ট করতে ওটা অসুবিধা হয়। সকালের খাবারটা হালকা রাখবেন। মাঝখানে যে আপনার দুপুরের খাবার আছে, এটা ভারী খাবার খাবেন, যত রকম বেশি বেশি আইটেম আছে সেগুলো বেশি খাবেন এবং টাইমটা চেষ্টা করবেন 12টা থেকে 1টার মধ্যে, সবচেয়ে সুন্দর টাইম। এই টাইমে খাবেন। খাবার পর দেখবেন আর কি খাবারের মধ্যে কি করবেন, আপনি যতটাই বেশি খাবার খাবেন তার মধ্যে হাফটা আপনার শাকসবজি খেতে হবে, এটা মাথায় রাখবেন। দুপুরে ধরুন আপনি অনেক ভাত খাচ্ছেন, কোনো ব্যাপার না, ভাতটা হবে আপনার সেই প্লেটের 4 ভাগের 1 ভাগ, আর হাফ পোর্শন থাকবে হচ্ছে আপনার সবজি, আর যে 4 ভাগের 1 ভাগ থাকছে সেটা হচ্ছে আপনার কি থাকবে, যে কোনো প্রোটিন জাতীয় খাবার। সেটা হতে পারে আপনার মাছ, মাংস, ডিম, হতে পারে পনির, হতে পারে রাজমা বা ছোলা, এরকম ধরনের, বা সয়াবিন, এই ধরনের জিনিসগুলো। এটা যদি আপনি মেনটেন করতে পারেন 1 মাস, দেখবেন আপনার কিন্তু প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। এইটা করুন। আর যদি দেখছেন আরো কিছু কঠিন সমস্যা আছে, তাহলে কিন্তু বলবো ফেলে রাখবেন না। পেটের সমস্যা কিন্তু সবচেয়ে মারাত্মক। আমাদের 90% রোগ কিন্তু পেট থেকে সৃষ্টি হয়, তাই জন্য এই রোগগুলোকে ফেলে রাখলে আপনার কিন্তু এই সমস্যাগুলো যত বাড়বে, বিভিন্ন নতুন নতুন রোগের সৃষ্টি হবে একটা থেকে আরেকটা। তো এইভাবে করুন। আর যদি দেখছেন যে সমস্যাটা বেশি, তাহলে একবার আমাদের কাছে চলে আসুন। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই, আর সেই শরীর খারাপ নিয়ে যদি আপনারা বসে থাকেন তাহলে কিন্তু সেই শরীর খারাপ অনেকটাই বড় আকার ধারণ করতে পারে। আর তখন কিন্তু এমনও হতে পারে যে আপনার সেই শারীরিক অসুস্থতা আপনাদের হাতের নাগালের বাইরে চলে গেল, তখন আর কিছুই করার থাকবে না। তাই যতক্ষণ আপনারা ভাবছেন যে না আপনারা কন্ট্রোল করতে পারছেন না, তখন কিন্তু তৎক্ষণাৎ আপনাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতেই হবে। আর যদি আপনারা চান আয়ুর্বেদিক পদ্ধতিতেই, আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেই আপনারা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তার বাবুদের। আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে কিন্তু অত্যন্ত আধুনিক আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতেই ডাক্তারবাবুরা চিকিৎসা করে থাকেন, যাকে বলে একদম হেড টু টো, মানে আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো বাহ্যিক সমস্যারও সমাধান রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছে। প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু এটাই চাইছি যে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, এবং যারা আপনাদের আশেপাশে রয়েছে, আপনাদের আত্মীয় পরিজন, তারাও কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। কিন্তু শরীর থাকলে তো শরীর খারাপ হবেই, তখন তো একজন বিশ্বস্ত বন্ধুর, একজন বিশ্বস্ত ডাক্তারের প্রয়োজন। সত্যি সত্যি পারেন আপনার সেই শারীরিক সমস্যার একদম নিমেষে সমাধান করতে, এবং তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন, তখনই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কিভাবে আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং আয়ুর্বেদকে পাশে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাতে পারি। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।